বিজয় বাহক, সহযোগিতায় HSBC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। স্বাগত জানাচ্ছি সবাইকে রেডিও স্বাধীনের নতুন আয়োজন না বলে গত বছরের পর এবার দ্বিতীয়বারের মতো আয়োজনও আমরা বলতে পারি বিজয় বাহকের সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার এবং জনস্বার্থে ব্র্যাক। সেই নীলা রয়েছি সাথে দ্বিতীয়বারের মতো এই আয়োজনের প্রথম পর্বে। বিজয় বাহক গত বছর যারা আমাদের সঙ্গে ছিলেন, বিজয় বাহকের সাথে ছিলেন, তারা হয়তো বা জানেন যে এই আয়োজনটা কে কেন্দ্র করে বা কোন বিষয়টাকে কেন্দ্র করে হয়ে থাকে। কিন্তু যারা এবছর প্রথম সংযোজিত হয়েছেন তাদের জন্য জানাতে চাই আসলে বিজয় বাহক কিসের বিজয়ের বার্তা বহন করে। আমরা গত 2 বছর ধরে একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধটা আমাদের শুরু হয়েছিল 2 বছরের যেই যাত্রাটা আমরা আসলে কখনো আশা করিনি আমাদেরকে পার হতে হবে। এবং প্রথম যখন এই যাত্রাটা শুরু হয় তখন বেশিরভাগই করোনা নামক এই ভয়ানক ভাইরাসটাকে নিয়ে ঘাবড়ে গেছিলাম এবং অনেকেই আমরা বিশ্বাস করে ফেলেছিলাম যে এই ভাইরাসটাকে জয় করে সামনে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে বোধহয় কোনো দিনই সম্ভব হবে না। এখনও আমি বলছি না যে আমরা যুদ্ধে বিজয় হয়ে গেছি, করোনার বিরুদ্ধে যুদ্ধটা এখনও চলছে এবং আমরা নিশ্চিত করে জানি না কতদিন পর্যন্ত এই যুদ্ধটা আমাদেরকে চালিয়ে নিতে হবে। তবে গতবারের চেয়ে এবার আমরা একটু আশাবাদী এবং আমরা আশা করি ভবিষ্যতে আশার আলোটা একটু একটু করে বাড়তেই থাকবে এবং একটা সময় আমরা এই ভাইরাসটার বিরুদ্ধে যুদ্ধ করে সম্পূর্ণরূপে নিজেদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারবো। যেহেতু এখনো যুদ্ধ চলছে কিন্তু তারপরও আমরা যারা এই যুদ্ধটা সাথে লড়ে যাচ্ছি তারা তো কিছুটা হলেও বিজয়ী, তাই না? সেই সব বিজয়ীদেরকে নিয়ে আমাদের এই আয়োজন বিজয় বাহক, যেখানে আমরা কথা বলবো করোনার যুদ্ধে বিজয়ী হয়ে আসা কিংবা এখনো পর্যন্ত যুদ্ধে লেগে থাকা বিজয়ের আশার বাণী দেখানো মানুষগুলোর সাথে। সত্যি কথা বলতে গেলে আসলে আমরা সবাই এই যুদ্ধটার একটা অংশ, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে যেটা হয় যে কেউ একটু এগিয়ে থাকে, কেউ একটু পিছিয়ে থাকে, কেউ সরাসরি যুদ্ধটার মধ্য দিয়ে যায় এবং সেটাকে কিছুটা হলেও জয় করে একটা বিজয়ের হাসি হাসে। তো সেই জায়গা থেকে ডাক্তাররা সব সময় এই যুদ্ধে সবার আগে ছিলেন এবং সব সময় আমাদেরকে সাহস দেখিয়েছেন। তাই বিজয় বাহকের আজকের আয়োজনে এবং পরবর্তী আয়োজনগুলোতেও আমাদের সাথে একজন ডক্টর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আরও একজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যিনি এই যুদ্ধটাকে সামনাসামনি থেকে দেখেছেন এবং বিজয়ের হাসি হেসেছেন শেষ মুহূর্তে এসে। অর্থাৎ করোনা যাকে আক্রান্ত করেছিল এবং তারপরে যিনি সুস্থ হয়ে এখন আমাদের মাঝে আছেন। আর কথা না বাড়িয়ে আমাদের সাথে অনলাইনে যেসব সঙ্গীরা কিংবা যে সমস্ত বন্ধুরা সংযুক্ত হয়েছেন তাদের কাছে চলে যেতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মুসা হাসনাত, রেজিস্ট্রার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, ঢাকা। হ্যালো ভাইয়া। ভাইয়া আনমিউট করতে হবে ফোনটা। শুনতে পাচ্ছেন? না, এখনো আনমিউট হয়ে ওঠেনি। আনমিউট হওয়ার তো একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তাও কেন আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, হ্যালো, এখন পারফেক্টলি শোনা যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। শুভেচ্ছা আপনাকে, আন্তরিক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি রেডিও স্বাধীনকে এবং রেডিও স্বাধীনের মাধ্যমে যে সমস্ত দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং পেজে দেখতে পাচ্ছেন সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ভাইয়া যে কথাটা মেনশন করলেন, পেজে দেখতে পাচ্ছেন আমাদের এই আয়োজন, কিন্তু আপনি টিউন ইন করে শোনার পাশাপাশি রেডিও স্বাধীনের পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে। এবং আমাদের পেজের ঠিকানা www.facebook.com/radioswadhin 92.4 FM অথবা আপনার ফোনের ফেসবুকের বা যেখান থেকে আপনি ব্রাউজ করছেন ফেসবুকের সার্চ অপশনটাতে গিয়ে রেডিও স্বাধীন 92.4 FM লিখলেও আপনি আমাদের পেজটা সহজেই পেয়ে যাচ্ছেন। সেখানে লাইভে কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের সাথে একজন ডক্টর উপস্থিত রয়েছেন এবং রয়েছেন একজন করোনা বিজয়ী, অর্থাৎ যিনি করোনাকে জয় করে সুস্থ হয়ে আমাদের মাঝে আছেন। সুতরাং তার অভিজ্ঞতার জায়গা থেকেও তাকেও যে কোনো প্রশ্ন করতে পারেন। SMS করতে পারেন 22010-তে RS লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে তারপরে কথা পাঠাবেন। চলে যেতে চাই আবু জাফর ইশরাক দ্বীপের কাছে। পেশায় তিনি একজন আইনজীবী। কিছুদিন আগে করোনার আক্রান্ত হয়ে এখন সুস্থ হয়ে তিনি আছেন আমাদের সাথে। হ্যালো শাহিলা আপু, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। অনেকদিন হয়ে গেল
করোনা থেকে মুক্তি পেলাম, এখন স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছি আর কি। ওকে, সো স্বাভাবিক জীবনযাপনে থেকে আমরা আপনার কাছ থেকে অভিজ্ঞতার জায়গাটা শুনবো এবং আজকের বিষয়টা একটু জানিয়ে দিয়ে ভাইয়ার কাছে চলে যেতে চাই, অর্থাৎ হাসনাত ভাইয়ের কাছে চলে যেতে চাই আমাদের প্রথম প্রশ্নটা নিয়ে। আজকের বিষয় হচ্ছে করোনা টিকা দেবার আগে যা জানা জরুরি। করোনা যুদ্ধে বিজয়ী হতে হলে প্রধান অস্ত্র হয়ে এখন আমাদের হাতে আছে আসলে করোনা টিকা, এবং বিভিন্ন সোর্স থেকে আমরা আসলে এখন অনেক টিকা আমাদের দেশে এসছে এবং সেই টিকাগুলো দেওয়ার প্রসেসটাও শুরু হয়ে গেছে। অনেকে আমরা ভ্যাকসিনেটেড হয়ে গেছি, ডাবল ডোজ, অনেকে হয়নি। সো তারপরেও আমাদের কাছে ইনফরমেশনের কিছুটা কমতি হয়তো বা আছে। তো আপনার এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে SMS করে জানাতে পারেন। ভাইয়ার কাছে শুরুতে জানতে চাই সেটা হচ্ছে যে আসলে এতদিন এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা গেল, সেটাতে একজন ডাক্তার হিসেবে আপনারা কি করে আপনাদের যাত্রাটা অব্যাহত রেখেছেন, কতটা কঠিন ছিল? আসলে আমরা তো প্রথমে মানুষ, তারপরেই ডাক্তার। যেহেতু আমরা এর আগেও যে ডিজিজগুলো যেমন ইবোলা বা অন্যান্য সংক্রামক ডিজিজগুলো ছিল, আমরা সেভাবেই এটাকে দেখেছি, কিন্তু এর প্রকোপটা অনেক বেশি ছিল। তো যে জিনিসটা হচ্ছে, আমরা যেহেতু চিকিৎসক, কোনো কিছুকে ভয় পাওয়া বা কোনো জায়গা থেকে সরে আসার আমাদের যেহেতু কোনো সুযোগ নেই, আমরা সেই দৃশ্যমান অবস্থা থেকে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। প্রথমে একটু সংশয় ছিল, দ্বিধা ছিল, বা এই রোগটা সম্পর্কে আমরা অনেকেই ভালোভাবে জানতাম, যেহেতু SARS-CoV-2 অনেক আগে একবার আমাদের উপমহাদেশে বা মিডল ইস্টে আঘাত হানছিল, তারই প্রেক্ষিতে আমরা কিছুটা জ্ঞান অর্জন করে, কিছুটা আমরা সরাসরি দেখে এরকম একটা পর্যায়ে আসি। তারপর আমরা নিজেদেরকে আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসি। যেমন আমরা সচরাচর নিশ্চয়ই N95 মাস্ক বা এইভাবে মাস্ক পরে চলাচল করা, মাস্ক পরে রুগী দেখা, রুগীর থেকে কি খুব কাছে যে চিকিৎসা দিব নাকি আগের মতোই চিকিৎসা দিব নাকি অনেক দূরে চিকিৎসা দিব, কারণ রুগীর কাছাকাছি যদি না যায়, রুগীকে যদি আমি পরীক্ষা নিরীক্ষা না করি, তাহলে তার রোগ ডায়াগনোসিস করা, তাকে চিকিৎসা দেওয়া একটু কষ্টকর। তারপরে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, আমাদের যারা সিনিয়র ছিলেন, যারা আমাদের সহকর্মী ছিলেন, সবাই আমরা চেষ্টা করেছি আল্লাহর রহমত এবং আপনাদের সবার সকলের প্রয়াসে আমরা ইনশাল্লাহ এমন একটা অবস্থায় এসেছি যে আমাদের এখন মনের মধ্যে বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা এসেছে যে ইনশাল্লাহ আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারবো, এই রোগের বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো। একদমই, এবং সেটার ক্ষেত্রে আমাদের খুব বড় একটা আশার আলো নিয়ে এসেছে আসলে টিকা কিংবা ভ্যাকসিন, যেটাই বলি না কেন। এবং টিকা এখন বাংলাদেশে যথেষ্ট অ্যাভেলেবল, মাঝখান দিয়ে কিছুটা ঘাটতি দেখা গেলেও এখন আবার সবাই আমরা রেজিস্ট্রেশন করে টিকা দিতে পারছি। কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে সবারই মনের মধ্যে প্রশ্ন আসতে থাকে যে কোন টিকাটা ভালো, এবং সেটা নিয়ে কারোর কাছে সঠিক ইনফরমেশন না থাকাতে যেটা হয় যে আমরা যার মতো করে তথ্য বানিয়ে বলতে থাকি যে এই টিকাটা ভালো, ওই টিকাটা দিলে এটা হবে, ওই টিকাটা দিলে ওটা হবে। তো এমন কি কোনো বিষয় আছে যে এই টিকার চেয়ে ওই টিকাটা ভালো? আসলে বিষয়টা হচ্ছে, প্রথমে আমাদের মধ্যে একটা সংশয়, ভয় ছিল আমি আসলে টিকা নিব কি, ঠিক আছে, এবং এই টিকাটা আসলে কি ভিতর। ভাইয়ার ইন্টারনেট কানেকশনটা একটুখানি গোলযোগ সৃষ্টি করেছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দীপের কাছে চলে যাই। দীপ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে হাসনাত ভাইয়ের কাছে, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই কতদিন আগে আক্রান্ত হয়েছিলেন? আমি ঠিক ঈদের আগে বলা যায়, ঈদের প্রায় না হোক 20 দিন আগে আক্রান্ত হয়ে। আমি জানতাম না যে আমার কোভিড হয়েছে। প্রথম দিকে তো প্রথম দিকে কোভিড নাকি ডেঙ্গু হয়েছে এটা নিয়ে একটা সংশয় ছিল যে আসলে আমি কোন রোগে আক্রান্ত হয়েছি। লাকিলি আমার পরিবারের তো বেশিরভাগ মানুষই চিকিৎসার সাথে জড়িত, কোনো না কোনো ভাবে মেডিকেল প্রফেশনাল বেশিরভাগ মানুষই। তো ওইভাবে আসলে প্রথমে ডেঙ্গু টেস্টটা করা হয়, তারপরে আর কি নিজে থেকে কোভিড টেস্ট করতে যাই, তারপরে জানি যে আমার কোভিড পজিটিভ হয়। সেটা কি সিমটম দেখে নিজে থেকে কোভিড টেস্ট করতে যাওয়া হয়? হ্যাঁ, সিমটমটা ওইভাবে ক্লিয়ার ছিল না আসলে। প্রথম সিমটম ছিল জ্বর, হঠাৎ করে সন্ধ্যার থেকে জ্বর। যেহেতু শরীর ব্যথা ছিল অনেক, আর গন্ধ পাচ্ছিলাম। আচ্ছা, এর আগেও তো অনেকবার আমি কোভিড টেস্ট করেছি, কিন্তু তখন আমি গন্ধ পেয়েছি, বিভিন্ন কারণে করোনা লাগলো, গন্ধ পেয়েছি, কিন্তু এবারই সর্বপ্রথম গন্ধ পাইনি। এই জন্য আমার সবসময় একটা সংশয় ছিল যে এবার কি তাহলে কোভিডই হইলো আমার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমি তো বাসার থেকে বের হই নাই,
আমি একটু হলেও কনফিডেন্ট ছিলাম যে না, হবে না, বাসা থেকে বের হচ্ছি না, বাসায় বসে কাজ করতেছি, সব বাসা থেকে বের হচ্ছি না। তো সেই জন্য তাও মনে হলো যে যাই কোভিড টেস্টটা মানে করিয়ে ফেলি, যদি মানে থাকে না বাসার আরো মানুষ আছে তাদের কথা চিন্তা করে হলো করি। তারপরে করার পরে আর কি মানে পজিটিভ আসে। এই যে একদমই এক্সপেক্ট করি নাই কোভিড হতে পারে, কারণ আমি তো সচেতন, কিন্তু তারপরও যখন রিপোর্টটা পজিটিভ আসলো ওই মুহূর্তের অবস্থাটা কেমন ছিল, এটা এক একজনের জন্য এক এক রকম, সেজন্য বিশেষ করে জানতে চাইছি। আচ্ছা, আমার জন্য যে কেমন ছিল, একটু কঠিনই ছিল, কারণ দেখা যাচ্ছে যে এর আগের বছর যখন আমি আমার পরিবারের সাথে ছিলাম, আমার বাবা মা দুজনই করোনা নিয়ে কাজ করছে, তো এখনো তারা কাজ করে যাচ্ছে। সেই কারণে তাদের সাথে থাকাকালীন তখন টেস্ট করানো হলো, তখন কোনো রেজাল্ট আসে নাই, তখন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এখনো পর্যন্ত। কিন্তু আমি যখন আবার চলে আসি ঢাকায় আসার পরে তো আমি কখনোই তো মাস্ক ছাড়া বা স্যানিটাইজার ছাড়া তো কখনোই বের হই নাই, মানে কোনো ভিড়ের ভিতর তো যাওয়াই হয় না, ওই সাহসটা আমার তৈরি হয় নাই কখন যে আমি আর বাসার থেকে বের হই না, খুব ইমার্জেন্সি ছাড়া তো বাসা থেকে বেরও হওয়া হয় না। আমার পরিচিত মানুষদের মধ্যে যারা আছে করোনা নিয়ে সচেতন, তাদের মধ্যে দীপ অনেক উপরে, তো আমরা কেউ আশা করিনি আসলে যে ও আক্রান্ত হবে। সেই জন্যই মানে আমি নিজে অবাক হয়েছিলাম যে মানে কিভাবে হলো। এখন হ্যাঁ, আমরা জানি যে কোনো ভাবে হতে পারে, আমরা তো মানে ওরকম নয় যে না আমি বাইরে বের হলে আমি মাস্ক পরে থাকতেছি, হ্যাঁ আমি মাস্ক পরে থাকতেছি, কিন্তু আরেকজন তো মাস্ক নাও পরে থাকতে পারে। রিপোর্টটা যখন আসে তখন কি বাসায় ছিলেন? হ্যাঁ, আমি তখন বাসায় ছিলাম, আমি কিছুটা এক্সাইটেড ছিলাম, বিকজ জ্বর তখন কমে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এবার হয়তো বা থাকে না যে না এবারও নেগেটিভই আসবে প্রত্যেকবারের মতো, ঠিক ওই মুহূর্তেই রেজাল্টটা আসে পজিটিভ। এবং ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা আমার যতটুকুন ধারণা সবারই আসলে একদম ভেতরটা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। হ্যাঁ, আর আম্মু সবসময় একটা কথাই বলেছে যে নেগেটিভ রিপোর্ট হয়তো বা ভুল আসতে পারে, বাট পজিটিভ কখনো নাকি ভুল আসে না। তো আমি মোর অর লেস কনফিডেন্টই ছিলাম যে না এবার তাহলে পজিটিভই, এবার তাহলে এক রুমেই থাকতে হবে, পুরো আইসোলেটেড থাকতে হবে, কারোর সাথে কথা মানে আমার বাসায় যারা আছে তাদের সাথে কথাও বলতে পারবো না, কোনো ইন্টারেকশন থাকবে না, একাই যেভাবে ডিল করতে হবে। সামনে কি হবে সেটারও একটা প্রিপারেশন নিচ্ছিলাম। একটা সবসময় তো একটা ভয়, অদ্ভুত একটা ভয় কাজ করছিল, যে মানে সেটা তো আপনিও ভালো জানেন, যেহেতু আমার খুব কাছের মানুষ, তো আপনিও জানেন যে কেমন একটা ভয় কাজ করছিল। তো ঠিক আছে, এখন তো কাটিয়ে ওঠা গেছে এবং এটা একটা অভিজ্ঞতাই বলবো। আমি জানতেও চাইবো যে ওই সময়ের দিনগুলো আসলে কেমন করে কেটেছে, বাকি যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন এই মুহূর্তে তারা যাতে করে আসলে কিছুটা পরামর্শ পেতে পারেন। কিন্তু তার আগে আমরা হাসনাত ভাইয়ের কাছে যেতে চাই, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটাতে, যে ভ্যাকসিন কোনটা ভালো কোনটা মন্দ, এই নিয়ে কিছু প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। ধন্যবাদ শাহিলা আপুকে। আসলে এটা অনেকটা যদি মজার ছলে বলি যে চা না কফি, কোনটা ভালো কোনটা নেব, হ্যাঁ, তো সেরকম বিষয়টা। সবগুলো ভ্যাকসিনই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, সবগুলো ভ্যাকসিনই ভালো। এর কারণ হচ্ছে আমাদের বর্তমানে প্রায় 200টি কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা করছে, যার মধ্যে মাত্র 52টি হিউম্যান ট্রায়ালে আছে। তার মধ্যে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পর্যন্ত মাত্র 7টি কোম্পানি বা নির্মাণকারী প্রতিষ্ঠানকে ভ্যাকসিন নির্মাণের জন্য বা আমাদেরকে শরীরে দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে আমাকে অনুমোদন দিয়েছে, যদিও প্রতিটি ভ্যাকসিনেরই 2-1টা স্ট্রাকচারাল ফর্মুলেশনে একটু পার্থক্য আছে, এছাড়া সবই কাছাকাছি সমান। এবং এই প্রতিটি ভ্যাকসিন, আমি আবারও দায়িত্বহীন কণ্ঠে বলবো, সবই ভালো, মানব দেহের জন্য কোনো সমস্যা তৈরি করবে এমন কিছু না, এবং আমরা নিশ্চিন্ত মনে এটা নিতে পারি। এবং এখানে এটার চেয়ে ওটা ভালো, ওই কনফিউশনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? কোনো সুযোগই নেই। সব ভ্যাকসিনে আমরা যখনই যেটা পাবো সেটাই আমাদের জন্য। তো এটা যারা এই ধরনের ধারণার মধ্যে আছেন, আমার মনে হয় একজন ডক্টরের কাছ থেকে শুনবার পরে এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসবেন। আরও কিছু প্রশ্ন থেকে যায়, যেমন ভ্যাকসিন তো সবার জন্য দেওয়াটা জরুরি, কিন্তু এমন কি কোনো অসুখ থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে না, কোনো ফিজিক্যাল প্রবলেম থাকলে দেওয়া যাবে না? অনেকে ডায়াবেটিকের রোগী থাকেন, অনেকে হার্টের সমস্যা থাকেন, তো এই প্রশ্নটা থেকে যায় অন্তঃসত্ত্বা যারা আছেন তারা কি ভ্যাকসিন দিতে পারবেন নাকি, এইটাও একটুখানি জানা দরকার।
ধন্যবাদ আপনাকে আবার। আসলে আপনি সঠিক বলেছেন, আসলে তো ভ্যাকসিন সবারই নিতে হবে এবং সবাই ভ্যাকসিনের জন্য দাবিদার। হ্যাঁ, এখন কিছু সিচুয়েশন বা কিছু পরিস্থিতির কারণে কিছু কিছু মানুষ বা কিছু কিছু গ্রুপ এই ভ্যাকসিনটা আমরা পরে নিব বা এখন নিতে পারছি না। সেটা হচ্ছে এক, যে আমরা 18 বছরের নিচে কাউকে এখনো রেকমেন্ড করছি না। এর কারণ হচ্ছে 18 বছরের নিচে এই এজ গ্রুপটাতে সেইভাবে হিউম্যান ট্রায়ালটা হয়ে ওঠে। যদি আপনাকে আরো স্পেসিফাই করে বলি, জুন 2009 সালে আমরা দেখতে পাই যে সিডিসি একটা বলে যে ফাইজার 5 থেকে 11 বছর বয়সের 144 জন শিশুর মধ্যে মাত্র আপনার ফার্স্ট ডোজের ট্রায়ালটা চালিয়েছে, যেটা রেজাল্ট আমাদের আসবে আগামী মাসের সেপ্টেম্বর। এজন্য আমরা 18 বছর বা তার নিচে সেই ধরনের কাউকে আমরা রেকমেন্ড করছি না, বিকজ অফ সেটা হচ্ছে আমাদের তাদের হিউম্যান ট্রায়ালটা এখনো সেভাবে আমরা ভালোভাবে জানতে পারি। এখন আসে 18 বছরের উপরে যে কোনো সুস্থ মানুষই আমরা সুন্দরভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনটা নিই। এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন, কিছু হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ, যেমন আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস রোগে আমরা আক্রান্ত হতে পারি, কেউ কেউ আছে আমরা ক্যান্সারে আক্রান্ত আছে যারা কেমোথেরাপি নিয়েছে, ঠিক আছে, কেউ কেউ কিছু কিছু পেশেন্ট আছে হৃদরোগে ভুগছে যারা স্টেন্টিং বা হার্টে আমরা রিং করিয়েছি, যারা বাইপাস সার্জারি করিয়েছি, যারা ক্রনিক কিডনি রোগে ভুগছি। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই জিনিসগুলো যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞ চিকিৎসক নিদেন পক্ষে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপর আপনি এই ভ্যাকসিনটা নিতে পারেন। কিছু কিছু রোগী আসে যাদের ভ্যাকসিন নিয়ে বা কিছু কিছু ঔষধের মাধ্যমে অ্যালার্জি ছড়ায় বা তারা মনে করে যে এখানে চুলকানি হতে পারে, ফুলে যেতে পারে, খারাপ কিছু হতে পারে, তারাও যদি প্রয়োজন মনে করে, এই ধরনের কোনো রিঅ্যাকশন এখনো পর্যন্ত আমরা ওয়াইডলি সেভাবে পাইনি, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের বা রেজিস্টার্ড ডক্টরের মতামত নিয়ে ওনারা দিতে পারে। আপনি বলেছেন অন্তঃসত্ত্বার কথা, অন্তঃসত্ত্বা নিয়ে বেশ কিছু ট্রায়াল তখন হয়নি, বিষয়টা আসলে যেহেতু মা এবং শিশু দুটোর সাথে জড়িত। তবে এখন আমরা বেশ কিছু স্টাডি পেয়েছি, তাতে অন্তঃসত্ত্বার সময় মোটামুটি, এবং আমাদের অধিদপ্তর থেকে 8ই আগস্ট যে প্রজ্ঞাপনটি আসছে সেখানে অন্তঃসত্ত্বাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে 2-4টি কথা থাকে, যেদিন উনি অসুস্থ থাকবে সেদিন উনি দিতে পারবে না। যদি কোনো এই ধরনের দীর্ঘমেয়াদী রোগে ভুগে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, যদিও সেখানে উল্লেখ করা নেই, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সিডিসি বা লেন্সেটের আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড জার্নাল আছে সেখানে আসছে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসে যদি কষান নিয়ে পরবর্তী সময়ে আমরা খুব সুন্দরভাবে এই ভ্যাকসিনটা দিতে পারি। আর যারা মাতৃদুগ্ধ পালন করে সেই ক্ষেত্রে মাতাদের ক্ষেত্রে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, তারাও কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এখন ভ্যাকসিন নিতে পারে। বাহ, আমরা খুব খুব প্রয়োজনীয় কিছু তথ্য জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ হাসনাত ভাই। আমি ফিরে আসবো আপনার কাছে আবার। আপনার সাথে আমি আরেকটু যোগ করব। অনেকে আমাদেরকে প্রশ্ন করছে, সেটা হচ্ছে যারা কিছু কিছু ভ্যাকসিন, অন্য ভ্যাকসিন নিচ্ছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেমন জন্ডিসের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন নিচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আপনি ওই ডোজটা আগে শেষ করুন, তার ঠিক 2 সপ্তাহ বা 14 দিন পরে আপনি আবার যদি প্রথম ডোজ নিতে চান প্রথম ডোজ নিতে পারেন, অথবা দ্বিতীয় ডোজ আপনি করোনার টিকা নিতে পারেন। আচ্ছা, 2 থেকে 4 সপ্তাহ পরে, 2 সপ্তাহ বা 14 দিন পরে যদি আপনি অন্য কোনো ভ্যাকসিন মধ্যে আছেন, যেমন অনেকে হচ্ছে আপনি টিটেনাস ভ্যাকসিন নিচ্ছেন, অনেকে আছে যে আপনার কুকুরে কামড় দিয়েছে র্যাবিস ভ্যাকসিন নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কি ওইটা শেষ করার 2 সপ্তাহ বা 14 দিন পরে আপনি আবার করোনার প্রথম ডোজ, অথবা যদি প্রথম ডোজ দিয়ে থাকেন এর আগে, তাহলে দ্বিতীয় ডোজে আপনি শিখতে পারেন। ওকে, বাহ, আমরা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই খুব কাজের কিছু তথ্য জানতে পারলাম। এবং আপনাদের প্রশ্ন যদি আরও কিছু থেকে থাকে, আমি তো আমার জায়গা থেকে প্রশ্নগুলো করছি, এমনও হতে পারে যে আমার মাথায় আসেনি এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের রয়েছে, সেগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন 220110-তে RS লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে তারপরে কথা, অথবা ফেসবুক লাইভে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন facebook.com/radioswadhin 92.4 FM এ। লাইভের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই আয়োজন, একই সাথে যা যা প্রশ্ন রয়েছে আপনার মধ্যে। আমাদের এই আয়োজন বিজয় বাহক, সহযোগিতায় HPCC, UK8, ইউনিলিভার এবং জনস্বার্থে ব্র্যাক। আজকে রয়েছেন অতিথিরা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত, সম্মুখ যোদ্ধা আছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মুসা হাসনাত, এবং আছেন আমাদের সাথে আবু জাফর ইশরাক দীপ। তিনি একজন বিজয়ী, করোনা বিজয়ী বলছি আমরা তাকে, কারণ এই যুদ্ধটা জয় করে তিনি ফিরে এসেছেন। একটু আগে শুনছিলাম যে শোনবার অভিজ্ঞতাটা কেমন ছিল দীপের কাছে, যে প্রথম যখন জানতে পারে, এবং তারপরের দিনগুলো তো আরও দীর্ঘ মনে হয়, তাই না দীপ? এবং ওই সময়গুলো আসলে কেটেছে কি করে, বা যারা এটার মধ্য দিয়ে এখন যাচ্ছে তারা কি করে কাটাতে পারে, মনোবলটা কি করে ধরে রাখতে পারে? তার পরের দিনগুলো অনেক
ভয়ে কেটেছে, যেটা সত্যি বলতে। আর ভয় কাটার সব থেকে বড় যেই ব্যাপারটা ছিল, এটা দোষ দেওয়া ঠিক হবে কিনা, যে আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডটা, মানে আমার কাছে যেটা, যে আমি এখন আমার মানে কিছুটা একটা করতে হবে, আমার কিছুই করতে ভাল লাগে না। একটা মানে করোনার এক পর্যায়ে আমার কিছুই করতে ভাল লাগতো না, কিছুই করতাম না। তার মনে হতো যে হ্যাঁ ঠিক আছে, একটু কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে নিউজ ফিড একটু থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে নিউজ ফিডে কিছুটা যাওয়ার পরে হয়তো বা কোভিড এর নিউজ আসে, এতজনের মৃত্যু, এতজন শনাক্ত, পরিচিত অনেক মানুষ অনেক অসুস্থ হয়ে আছে, এইসব দেখতে দেখতে আর মানসিক ভাবে অনেক নিয়ে পড়েছিলাম, খুবই কঠিন হয়ে পড়েছিল। তারপরে ডিসিশন নিলাম যে না, আর আমি নিউজ ফিডে যাব না, আচ্ছা ঠিক আছে অন্য কিছু করি। তখন অনেক গান শুনতাম, অনেক বেশি গান শুনতাম। অনেক বন্ধু বান্ধব যারা দেশে আছে বা দেশে বিদেশে আছে, তাদের সাথে একটু কথা বলা, সময় কাটানোর চেষ্টা করতাম ভার্চুয়ালি। আর কি বলা যায়, আর মিউজিক প্রোডাকশনের কাজ করতাম, চেষ্টা করতাম নিজের কাজগুলো বিকজ অনেক পেন্ডিং কাজ ছিল, ওইগুলো শেষ করা, এইগুলো চেষ্টা করতাম। আর দিন গুনতাম আসলে, যে আচ্ছা আজকে কয় তারিখ হলো, আজকে কয়দিন হলো, কয়দিন পরে সেকেন্ড টেস্ট করতে যাব। হ্যাঁ, কিন্তু এইটার সাথে আমি সবসময় একটা জিনিস মেনটেন করতাম, হ্যাঁ মেডিটেশন করতাম। আচ্ছা, ওই টাইমে দেখা যাচ্ছে মানসিক ভাবে যতই ভেঙে পড়ি না কেন, চেষ্টা করতাম একটু 20 মিনিট মেডিটেশন করার, ভালো লাগতো। আর প্লাস ব্রেথিং এক্সারসাইজ করতাম, যেটা সাজেস্টেড ছিল, তো ওইটা মেডিটেশনের মাধ্যমে হয়ে যেত অনেকটা। সবসময় ব্রেথিং এক্সারসাইজ গুলো করতাম। আর ডক্টর যে মেডিকেশন গুলো দিয়েছিল, মেডিকেশন করতাম। একটা ফ্রেন্ড আবার সাজেস্ট করলো, সেও ডক্টর, সে সাজেস্ট করলো 30 মিনিট কার্ডিও করার জন্য কোভিড চলাকালীন। তখন আমি 30 মিনিট কার্ডিও করেছি। তো যতটুকু সতর্ক থাকা যায়, যতটুকু ভিটামিন সি ইনটেক বাড়ানো যায়, রান্না করেছি। বিকজ বাসার সবাইকে, সবার রেজাল্ট আসার পরে, তাদের যখন নেগেটিভ রেজাল্ট আসার পরে, সবাই চলে যাওয়ার পরে আমি একা ছিলাম, তো রান্না করেছি অনেক। রান্না যদিও খেতে সবই একরকমই লাগতো, কিন্তু হ্যাঁ চেষ্টা করতাম নতুন নতুন কিছু রান্না করা, যেটা খেতে ইচ্ছা করতো সেটাই খাইতাম। নিজেকে ব্যস্ত রাখা আর কি, ভালো কাজ ব্যস্ত রাখা। আমার টার্গেটই ছিল যে আমার 24 ঘন্টা পার করতে হবে। প্রত্যেক দিনের আমার টার্গেটই থাকতো, আমার যেভাবে 24 ঘন্টা পার করতে হবে। হ্যাঁ, হয়তোবা সেটা রেস্টলেস ভাবে না, কিছু একটা প্রোডাক্টিভ কিছু একটা করে হয়তোবা আমাকে আর কি 24 ঘন্টা পার করতে হবে। ওই সবসময় আবার স্যাচুরেশন চেক করতাম, স্যাচুরেশন ঠিক আছে কিনা, টেম্পারেচার চেক করতাম, এই আর কি। যারা আমাকে মানে গাইড করতো, তাদেরকে বলতাম যে এটা হচ্ছে এটা হচ্ছে, তো তারা আবার আমাকে বলতো এটা করতে হবে, সবগুলাই ফলো করতাম। এইভাবেই দিনটা পার করতাম আসলে। এবং যেটা আমরা ওর কথা থেকে বুঝলাম, যে সোশ্যাল মিডিয়া যেই নেগেটিভ ভাইবটা, বা যেখান থেকেই আমি নেগেটিভ ভাইবটা পাচ্ছি, যেটা আমাকে আসলে কোনো উপকার না করে অপকার করছে, দুশ্চিন্তার দিকে ঠেলে দিচ্ছে, সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে ক্রিয়েটিভ বা নিজের মন যেটা চাইছে তেমন কাজগুলো করা। দীপ একজন মিউজিক প্রোডাকশনে কাজ করে, হি ইজ আ মিউজিশিয়ান। সো ওই জায়গাটা থেকে ওর প্যাশনের কাজগুলো করেছে, ও যেটা বললো রান্না বান্না থেকে শুরু করে। তো এই পরামর্শটা আসলে ওর অভিজ্ঞতার জায়গা থেকেই বাকিদের জন্য থাকবে। চলে আসতে চাই হাসনাত ভাইয়ের কাছে। আমাদের সাথে যারা যারা লিখছেন, যারা যারা প্রশ্ন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নের চেয়ে আসলে আমরা বেশি সবার কাছ থেকে শুভকামনা জানছি, এবং যেটা বলছেন ধন্যবাদ জানাচ্ছেন হাসনাত ভাইকে, ডক্টরদেরকে যারা আসলে সম্মুখ যোদ্ধা হিসেবে সামনে ছিলেন। এবং দীপের জন্য শুভকামনা জানানো হচ্ছে, বলছে যে কনগ্রাচুলেশনস অন ইউর উইনিং। অ্যাকচুয়ালি ইটস আ বিগ উইন। সো আমরা আসলে চাই সবাই আমরা এই জায়গাটায় যাতে জিতে যেতে পারি, সবাই যাতে একটা সময় গিয়ে সবাইকে মন খুলে কনগ্র্যাচুলেট করতে পারি। শুনছেন এবং দেখছেন আপনি বিজয় বাহক সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার এবং জনস্বার্থের ব্র্যাক। আমরা ফিরে আসতে চাই হাসনাত ভাইয়ের কাছে। কোন টিকাটা কোন মুহূর্তে দেয়া দরকার, বা এই যেই বিষয়গুলো নিয়ে আসলে জানলাম আমরা, তার পরবর্তীতে আমার যেটা আসলে জিজ্ঞেস করবার আছে, যে টিকা এখন তো আমরা অনেকেই দিচ্ছি, রেজিস্ট্রেশন করছি বা সামনে আসছে দেওয়ার ডেটটা, টিকা নেওয়ার আগে কি কোনো প্রস্তুতির দরকার আছে?
ওরকম বাধা ধরা কোনো প্রস্তুতির বিষয় নেই। যেই কথাগুলো আমি এর আগেও বললাম, যাদের আসলে অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদেরকে ছাড়া, তাদের ওই নিয়ন্ত্রণ ছাড়া তেমন কোনো আসলে প্রস্তুতির প্রয়োজন হয় না। আপনি সুন্দরভাবে রেজিস্ট্রেশন করবেন, তারপরে যে আপনি এই টিকাটা নিয়ে নেবেন, তেমন কোনো বাধা ধরা এখানে কোনো নিয়মের বালাই নেই। এখানে আরো একটা জিনিসও আমরা অনেকের কাছে শুনি যে টিকা দেওয়ার পরে রেস্ট করতে হবে, টিকা দেওয়ার পর দিন ওই খাবারগুলো খেতে হবে, এমনও কি কোনো কিছু রয়েছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ওই দ্বীপের কথাই যদি আসি, ওই যে একটা কথা বললো যে নেগেটিভ ভাইব, হ্যাঁ, যখন মানে আপনি শুনবেন বা আপনি যখন আপনি রিপোর্টের পজিটিভ নেগেটিভ আসার আগে যখন দেখবেন আপনার একটু গায়ে গায়ে জ্বর, একটু কাশি দিচ্ছেন, নাকে কেন জানি মনে হয় গন্ধ পাচ্ছে না, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা অজানা শঙ্কা বাসা বাঁধবে যে আপনি মনে হয় এখানে আক্রান্ত করছেন। তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে আপনাকে যে জিনিসটা প্রথমে গ্রাস করে নিয়ে মৃত্যু ভয়, আল্লাহ আমি কি মরে যাব, ঠিক আছে। দুই হচ্ছে সামাজিক ভয়, কাকে বলবো, কে জেনে ফেলে, আইসোলেশনে থাকতে হবে, কোয়ারেন্টিনে করতে হবে, কি না কি হবে, কাকে জানাবো, আসলে কেউ যদি জেনে ফেলে আমার সাথে মিশবে কিনা, সেইভাবে ওই যে ভয়টা কাজ করে। এ জাতীয় জিনিসগুলো থেকে কিন্তু আমাদের এই যে সোশ্যাল নিডটা তৈরি হয়েছে, তাহলে অন্য কোনো কারণ নেই। যে কথাটা আপনি বলছিলেন যে টিকা নেওয়ার পরে, শুধু এই টিকা না, করোনার টিকা না, যে কোনো টিকা নেওয়ার পরে যেহেতু একটা ইনজেকশন, এখানে একটা ভায়াল দিচ্ছি আমরা একটা কেমিক্যালস যাচ্ছে, এখানে একটা পার্টিকেল যাচ্ছে, আমরা সবসময় বলে যে একটু রেস্ট নিয়ে যান, যাতে করে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সবার হয় না, কারো কারো যদি হয়ে থাকে, তাহলে আপনি একটা প্রাথমিক চিকিৎসা বা ইমিডিয়েট একটা আপনি চিকিৎসার সুযোগ পাবেন। কিন্তু যে খাওয়া দাওয়ার কথা সেটা সেরকম না, আপনি যে কোনো পুষ্টিকর খাবার খাবেন, যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস সেভাবে ফুড পাবে, চিনি কম খাবেন, প্রেশার যাদের বেশি থাকে, উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণ রাখবেন, যে উচ্চ রক্তচাপের জন্য যে সমস্ত খাবার খেলে সমস্যা হয় সেগুলো পরিহার করবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন, হাঁটাচলা করবেন। এটাই মানে করোনা টিকার জন্য কোনো আলাদা ফুড আছে বা আপনাকে অন্য কোনো লাইফস্টাইল শুরু করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। তানজিলা রয়েছেন আমাদের সাথে এবং রয়েছেন সুমন। উনি বলছেন যে ডক্টর মুসা হাসনাত স্যারকে আমি সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসা করতে দেখেছি, কনগ্রাচুলেশন স্যার। অসংখ্য ধন্যবাদ শুভ, তোমাকে, তোমার জন্য শুভকামনা রইল। ভালোবাসা আমাদের পক্ষ থেকেও আপনার জন্য। তানজিলা যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে ওনার কিছু ফ্যামিলি মেম্বার টিকা দেওয়ার পরে ভীষণ হাতের ব্যথায় ভুগেছেন এবং তাদের একটু জ্বর ভাব ছিল, গা হাত পা ব্যথা করছিল, যেই জায়গাটা টিকা দেওয়া হচ্ছিল সেখানে টনটনে একটা ব্যথার অনুভূতি হচ্ছিল। তো ওর টিকার ডেট রয়েছে সামনের সপ্তাহে, তো এরকম যদি হয় ওরও, তখন কি করবে সেটা জানতে চাইছে। এটি একদম খুবই নর্মাল ফেনোমেনা বা আমাদের চিরায়ত নিয়ম। সেটা হচ্ছে কি, যে জায়গাটা আমরা টিকা দিই, আমরা তো ছোটবেলা থেকে টিকা নিয়ে আসতেছি, তাই না? ওই জায়গাটা যেটা হয় কি, একটু টিকার সাইডটা একটু ব্যথা করে, কারো একটু র্যাশ হতে পারে, একটু ফুলে যেতে পারে, একটু লাল হয়ে যায়, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এবং তারই কিছুটা সময় পর আমাদের গায়ে গায়ে একটু হালকা থেকে মাঝারি একটু জ্বর আসতে পারে, গায়ে গায়ে একটু ব্যথা হতে পারে, মাথায় একটু ব্যথা হতে পারে, একটা অস্বস্তি কাজ করতে পারে। আর যেহেতু করোনার এই আনস্টেবল বা এরকম অস্থিতিশীল পরিবেশে সবার মনে কেমন যেন একটা অজানা আশঙ্কা কাজ করে, সেখান থেকে আমরা সাইকোলজিক্যালি একটা চাপ বোধ করি। মনে হয় যেমন মনে করেন আপনি গতকালকে টিকা দিয়েছেন, আপনি আমাকে জানালেন ফোনে যে ভাইয়া আমার তো একটু জ্বর হয়েছে বা আমার তো গায়ে ব্যথা করে, তখন আমি মনে আল্লাহ আপু তো গতকালকে দিল, আমি আজ আমার ওইগুলো হবে। আবার অনেকের হয় কি কিছুই হয় না, তখন সে বলে কি আরে সবার গায়ে ব্যথা হয়, জ্বর হয়, আমার তো হলো, তাহলে কি আমাকে টিকা দেয়নি, আমার কি টিকা কাজ করছে না? তাহলে এই ধরনের কিছু মিথ আমাদের মাঝে এখন কাজ করে। ভয়ের কিছু নেই। যে আপুর কথা বলছেন, এই সপ্তাহে উনি আবারও সুন্দর সময়, ওনার নির্ধারিত সময় দিবেন, হয়তো একটু গায়ে ব্যথা হতে পারে, হালকা থেকে মাঝারি একটু জ্বর হতে পারে, একটু ক্ষুধামন্দা হতে পারে, একটু দুর্বল লাগতে পারে, এটা খুব ন্যাচারাল জিনিস। এবং এই টিকাগুলো বরঞ্চ এই কাজগুলো যখন হয় তখন আমরা ধরে নিই টিকাটা রিয়াকশন করছে, ভালো কাজ করছে, দুশ্চিন্তা এবং চিন্তার কোনো প্রয়োজন। সো তানজিলা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, হবে কিনা বলা যাচ্ছে না, যদি হয় তাহলে সেটা ভালো কাজ করবে, ভালো লক্ষণ বলে ধরে নিতে পারেন। আপনি আছেন, না হলে মন খারাপ করার কিছু নেই, আপনার টিকা কাজ করবে, না হলে আবার অনেকের মন খারাপ হয়ে যায়। সুতরাং এই ব্যাপারটাকে আমরা খুব সহজভাবেই নিতে পারি এবং সহজভাবে যে নিচ্ছি তার একটা প্রমাণ কিন্তু করোনার মতো একটা কঠিন বিষয় নিয়ে আমরা বেশ অনেকক্ষণ, প্রায় 30 মিনিট হলো কথা বলছি এবং আমরা খুব হাসি খুশিভাবে কথা বলছি। আমি যদি একটু পুরনো সময়ে ফিরে যাই, 1 বছর আগে, আমি একদম চোখের সামনে স্পষ্ট দেখতে পারি তখন করোনা শব্দটা শুনলে হাসি তো প্রশ্নই আসে না। এক একজনের মুখ শুকিয়ে আমরা যে কোন অবস্থায় চলে যেতাম এবং কি ভীষণ ট্রমার মধ্য দিয়ে যেতাম
সেই সময়টা তো অ্যাটলিস্ট আমরা কাটিয়ে উঠেছি, তাই না? হাসি মুখে আমরা এই বিষয়টা সম্পর্কে জেনে কথা বলতে পারছি বা কাউকে জিজ্ঞেস করতে পারছি, সে উত্তরটা দিতে পারছে। প্রথম কিন্তু এই সময়টাও আমাদের জন্য ছিল না। সুতরাং আমরা আশা করতে পারি বিজয়ের পথে বেশ অনেকটা এগিয়ে গেছি আমরা। একদিন এই দিনগুলো ফুরিয়েও আসবে, আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে উইনার বলে অ্যানাউন্স করতে পারবো। কিন্তু তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে আমাকে। আছেন রেডিও স্বাধীন 92.4 FM এর সাথে। ফেসবুক লাইভে দেখছেন আপনি আমাদেরকে facebook.com/radio স্বাধীন 92.4 FM থেকে, এবং টিউন ইন করে শুনছেন, মেসেজ করছেন 22010 RS লিখে স্পেস দিয়ে নাম লিখে তারপর কথা পাঠাচ্ছেন। কমেন্ট সেকশনেও কথা বলছেন। বিজয় বাহক চলছে সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। শেহনীলা আছি সাথে আমাদের দুজন অতিথিকে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরবো, সাথেই থাকুন। বিজয় বাহক সহযোগিতায় HSBC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। বাড়ছে অনিশ্চয়তা, ভয় আর দুশ্চিন্তা। এর সাথে মানসিক অস্বস্তি বাড়াচ্ছে ইন্টারনেটে নানান ভুল তথ্য এবং দুঃসংবাদ। করোনার এই কঠিন সময়ে শারীরিক সচেতনতার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেন্টাল হেলথ। আর তাই আপনাদের কথা শুনতে এবং পরামর্শ দিতে স্বাধীনে আসছেন ডক্টর মেহতাব খানম ও সুবন্ধু সারা জাগির। তুমি বলো, আমরা শুনছি, ব্রট টু ইউ বাই সেনোরা। এখন থেকে ফেসবুক লাইভেও ফোন করো 09666924924 এই নম্বরে প্রতি সোমবার রাত 10টায় only on স্বাধীন 92.4 FM। In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh. অফিস সহকর্মীগণ আপনার শরীর নিয়ে আপত্তিকর কথা বলে, রসালাপ করে মজা নেয়। এমন অবস্থার সম্মুখীন হলে আপনার কেমন লাগবে? আচ্ছা, অবশ্যই বডি শেমিং খুবই আপত্তিকর একটা বিষয়। এটা কারোরই করা উচিত না এবং কোনো অবস্থাতেই কারো এটা মেনেও নেওয়া উচিত না। তো আমার অফিসে কেউ যদি আমার শরীর নিয়ে বা আমার গঠন নিয়ে, আমার গায়ের রং নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য করে থাকে, সেটা অবশ্যই আমার খারাপ লাগবে। অতঃপর কি করবেন? তো আমি হয়তো প্রথমবার তাদেরকে বিষয়টা স্পষ্টভাবে তাদের কাছে খোলাখুলিভাবে বলে দিব। হয়তো তারা বিষয়টা না বুঝে করছে, এমনটাও হতে পারে। তো আমি তাদেরকে আমার অবস্থানটা পরিষ্কার করবো যে তাদের এই ধরনের কথাবার্তা বা মন্তব্য আমার ভালো লাগছে না। কিন্তু এরপরও যদি দেখি যে বিষয়টা আসলে ইঙ্গিতপূর্ণ বা ইচ্ছাকৃত, তারা বুঝে শুনেই এমনটা করছেন, সেই ক্ষেত্রে হয়তো আমি অফিসে HR যিনি আছেন বা অফিসের অভ্যন্তরে এই ধরনের কোড অফ কন্ডাক্ট এটা মেনটেন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আছে। আমি তাদের সাথে স্পষ্টভাবে বিষয়টা জানাবো এবং সেভাবে ব্যবস্থা নেব। নারী ও কন্যা শিশুর সাথে প্রতিনিয়ত ঘটে চলছে নানা অপ্রীতিকর ঘটনা। এতে করে শুধু নারী একা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, পুরো দেশ ও সমগ্র পৃথিবী। নারী প্রতি সহিংসতা রুখে দিতে জোরালো হোক কণ্ঠস্বর। নিরাপদ পরিবেশ তৈরিতে নারী ও পুরুষ উভয় হোক আরও প্রতিবাদী, আরও সোচ্চার। গড়তে সমতা, বদলে যাক মানসিকতা। In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh. In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh. যে কোনো ভাবেই হোক একটা প্রতিবাদ করতে হবে। দিল্লিতে কত বড় প্রতিবাদ দেখেছি, কিন্তু আমার প্রত্যন্ত গ্রামে যে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে, সেই প্রতিবাদ তো আমরা দেখছি না। স্বাধীন দেশে নারী যদি স্বাধীনভাবে রাস্তাঘাটে হাঁটতে না পারে, নিজের বাড়িতে যদি শান্তিতে থাকতে না পারে, তাহলে সেই স্বাধীনতার মানে কি? এখন আমরা সজাগ হয়ে উঠছি, আমরা সবাই এর প্রতিবাদ করছি। এই প্রতিবাদে পুরুষের অংশ কিন্তু অনেক বড়। এটা তো নরমাল না, এসব বন্ধ করতে হবে। জিরো টলারেন্স দেখাতে চাই। কাজ করতে
নিঃস্বার্থ মানুষ যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে। Need the youth, why are they not sitting outside the parliament demanding change? Make a stand to show the strength of feeling. আমাদের সময় কেবল প্রতিবাদ করলে চলবে না। Let us declare war on rape. সমাজ তার সাথে আছে, আমরা সবাই সবার জন্য, যে আমাদের বন্ধু, সে আমাদের বোন, সে আমাদেরই একজন। আমার মেয়ে ধর্ষণের প্রত্যেকটি ঘটনা স্বাধীন এই দেশ, স্বাধীন এই জাতির জন্য তীব্র লজ্জার, চরম অপমানের। আমরা ক্ষুব্ধ, নির্বাক ক্রোধে মুষ্টিবদ্ধ আমাদের হাত। এক হয়ে আসুন সকলে এই বর্বরতা রুখে দিতে। যতদিন প্রতিটি নারী, প্রতিটি শিশু এই দেশে নিরাপদ নয়, ততদিন আমাদের এই যুদ্ধ চলবে। This is the time when we start our war against rape. Rise up with us. Shadhin, 92.4 FM. In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh. বাসে ওঠানামা করার সময় হঠাৎ অপরিচিত একজন আপনার শরীর স্পর্শ করল, এমন অবস্থার সম্মুখীন হলে আপনার কেমন লাগবে? বাসে ওঠার সময় হঠাৎ অপরিচিত আসলে এভাবে কখনো চিন্তা করা হয় না, বাট এরকম হলে অবশ্যই প্রথমত খারাপ লাগবে ব্যাপারটা, মানে এটা আনএক্সেপ্টেবল। ফার্স্ট অফ অল একটা এরকম একটা ফিলিংস কাজ করবে যে একটা এত মানুষের মধ্যে থেকেও আমি মনে হয় যেন আমাকে কেউ দেখলো না বা আমাকে কেউ স্পর্শ করে ফেললো, মানে আমার প্রাইভেসি, আমার নিজের স্বাধীনতা বা আমার যে একটা চলার যে একটা ইচ্ছা বা আমার যে চলার ফ্রিনেস, সেই জায়গাতে একজন বাধা ক্রিয়েট করলো। অবশ্যই ফার্স্টে এটার মতো ইনসিকিউর ফিল আমার মনে হয় না একজন নারী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে, একটা ছেলে। অতঃপর কি করবেন? বাট যতটুকু আমি বুঝতে পারছি ওখান থেকে যতটুকু বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমত সেটাকে দেখবো যে এটা কি ইচ্ছাকৃত কিনা। যদি যে দেখি যে এটা অবশ্যই ইচ্ছাকৃত হচ্ছে, সেক্ষেত্রে আমি নিজে সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করব। যেহেতু এটা আমার নিজের একটা পার্সোনাল স্পেসে সে আঘাত করছে বা এখানে সমস্যার সৃষ্টি করছে, আমি তাকে বাধা দিব। আমার যতটুকু শক্তি আছে বা আমার সে হাতকে চেপে ধরবো অথবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেখানে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আমার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অবশ্যই আশেপাশে থাকবেন বা কিছু মানুষ থাকবেন যারা হেল্প করতে চাবেন বা হেল্প করবেন, তাদের কাছে হেল্প। বিজয় বাহক সহযোগিতায় HSBC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। ফিরে আসলাম আবারও, শুনছেন এবং দেখছেন রেডিও স্বাধীন 92.4 FM। শেহনীলা আছি সাথে। চলছে আমাদের আয়োজন বিজয় বাহক সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার এবং জনস্বার্থে ব্র্যাক। আমাদের এই আয়োজনের সেকেন্ড সিজন বলতে পারি আমরা, সেকেন্ড সিজনের প্রথম পর্বে আজ আমাদের সাথে অতিথিরা সংযুক্ত হয়েছেন এবং তারা বিজয়ের বাহক হিসেবেই আছেন আমাদের সাথে। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য এবং অভিজ্ঞতা জানতে পারছি, আপনারাও রয়েছেন সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা এখনো পর্যন্ত যারা জানেন না তাদেরকে জানিয়ে দিতে চাই, করোনার টিকা নেবার আগে কি কি জানা জরুরি। এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মুসা হাসনাত, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঢাকা থেকে আছেন আমাদের সাথে করোনা বিজয়ী আবু জাফর ইশরাক দীপ। ওয়েলকাম ব্যাক বোথ অফ ইউ। You're most welcome ভাইয়া। এবং আমরা যে বিষয়টা নিয়ে এখন হাসনাত ভাইয়ের কাছে যাব, কিন্তু তার আগে দীপের কাছ থেকে একটু শুনে আসি। পরিবারের সাপোর্ট বা বন্ধু বান্ধবকে যখন জানানো হয় তাদের সাপোর্ট, রিয়াকশন, এই বিষয়গুলো একটু শুনবো যে তাদের আসলে কতটা কেমন ব্যবহার করলে একজন করোনা রোগীর কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হবে, কিংবা তুমি কি এমন কোনো ব্যবহার পেয়েছো কিনা যেটাতে তোমার কাছে মনে হয়েছে যে আরো ভয় পেয়ে গেলাম? বাবা মা জানার পরে কেমন রিয়াকশন দিয়েছিল? যদি শুরু করি বাবা মা থেকে, বাবা মা জানার পরে কি আর মানে হ্যাঁ অবশ্যই আপসেট হয়ে গিয়েছিল যে না, মানে চেষ্টা করেছি তাও দেখাচ্ছে যে তাদের সাথে থাকা অবস্থায় দেখাচ্ছে একা থাকে, যেহেতু আমি, সেহেতু তারা একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক। যে থাকে না যে কিভাবে আমি আসলে কি করবো না করবো, যদি
নেক্সট স্টেপে যাইতে হয়, আমার ট্রিটমেন্টের নেক্সট স্টেপে যাইতে হয়, তাহলে আমি কিভাবে কি করবো, সেই জন্য তারা অনেক ওয়ারিড ছিল। হ্যাঁ মানে আমার ফ্যামিলি এই দিক থেকে অবশ্যই সাপোর্টিভ, মানে থাকে না যে না কিছু হবে না, সবার হচ্ছে কি করো, কোনো প্রবলেম হবে, সাপোর্ট দিয়েছে। বন্ধু বান্ধবের ব্যাপার, হ্যাঁ বন্ধু বান্ধব তো সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছে যে না কিছু হবে না, বা সবসময় কোর্স নেওয়া থেকে শুরু করে, আমি আমার যে বন্ধুর সাথেই থাকি, আমি যদি তার কথাই বলি যে ওর জন্য বিষয়টা আরো একটু ভয় ছিল, বিকজ মানে সে তো আমার পাশের রুমে থাকে, ওর জন্য ভয় ছিল যে না যে কি হবে এখন, আমরা কিভাবে ডিল করবো। তো তারপর না মানে ভাগ্যিস ও ছিল কিছুদিন, তারপরেও নেগেটিভ হয়ে যাওয়ার পর ও তো চলে যায়। আমি বলেছি যে না থাকাটা ঠিক হবে না, কারণ ওর কয়েকদিন পরে ফ্লাইট, ও দেশের বাইরে চলে যায়। আমি বলছি না তুই অ্যাটলিস্ট চলে যা, আমি যেভাবে ডিল করবো। তো অনেক সাপোর্ট মানে থাকে না যে আমার খাবার দেওয়া থেকে শুরু করে আমার কিছু লাগলে সব সময় আমার সবাই মোটামুটি পাশে ছিল, যে আমার কিছু প্রয়োজন হলে আমার খালামুনির বাসা খুবই কাছে, তো খালামুনি দেখাচ্ছে যে কাউকে দিয়ে পাঠিয়ে দিত, বাসার দরজার সামনে রেখে দিত। তো এইভাবে আমার কোনো কিছু লাগলে আমার ফ্রেন্ডরা দেখাচ্ছে যে আমি যদি বলতো আমার এটা লাগবে, আমার ফ্রেন্ডরা এসে মানে দেখাচ্ছে দরজার কাছে এসে রেখে যায়। হ্যাঁ মানে লাকি বলা চলে। আর মানসিক ব্যাপারটা তো সব থেকে বড় এরকম বিষয়, মানে যেখানে আপনাকে পুরো আইসোলেটেড থাকতে হচ্ছে একটা ঘরের ভিতরে, আপনি বাইরের ওয়ার্ল্ড থেকে পুরাই বাইরে, আপনার একটা কোনো কিছু প্রয়োজন হলে হয়তো বা এখন আমাদের অনেক ই কমার্স ফ্যাসিলিটি আছে, তাই আমি হয়তো বা লাকি যে না আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। তো লাকি মনে হচ্ছে। হ্যাঁ মানে ভালো মানে জার্নিটা যেভাবে হোক না কেন, যত কষ্ট হয়েছে না কেন, মানে এখন তো ঠিক আছে, এইটা ভাবলে অনেক ভালো লাগে। আর কিন্তু একটা বিষয় যে কোভিড এর সময় আসলে মানসিকভাবে শক্ত থাকাটাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানসিকভাবে শক্ত থাকাটা অনেক বড়। আর সাপোর্ট দেয়া, মানে সব সময় কি হবে এখন, অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে, এখন অক্সিজেন সিলিন্ডার কই পাবো, আইসিইউ বেড কই পাবো, হসপিটাল কই পাবো, সব ক্ষেত্রে আমার মনে হয় যে না মানে যে করোনা রোগী হোক সে থেকে শুরু করে তার আশেপাশে যে মানুষগুলা, তারা যদি সবসময় একটা সাহস দেয় না, তাহলে আসলে মানে আরো জিনিসটা খুবই মনে হয় সহজ হয়। আমার কাছে আসলে সেটাই সবসময় মনে হচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে ওই মানসিক শক্তি দেওয়ার ওই মানুষটা নিজে থেকে ওই মানসিক শক্তিটা তৈরি করা আসলে একটা রোগকে পরাজিত করার জন্য বোধহয় সব থেকে বড় হাতিয়ার। আমার এটা একেবারে পার্সোনাল ফিলিং, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম যে এইটা খুবই জরুরি। একদম অভিজ্ঞতার জায়গা থেকেই আমরা আসলে শুনছি এটা। এবং টিকার বিষয়টা নিয়ে যেহেতু আজকে কথা হচ্ছে, একটু জানতে চাইবো যে করোনার টিকা কি দেয়া হয়েছিল আগে? না না না, আমি করোনা টিকা, আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে। আমি আমার আম্মুর সাথে ডিসকাস করলাম যে সকালে ডিসকাস করলাম যে আমি তাহলে রেজিস্ট্রেশন করে ফেলি, হ্যাঁ যেহেতু মানে করোনা টিকা অনেক অ্যাভেলেবেল আছে, আমি হয়তো দিয়ে ফেলি, তাই ঠিক আছে। তো আমি ডিসিশন নিচ্ছি আচ্ছা কাজটা শেষ করে আমি রাত্রে তাহলে রেজিস্ট্রেশনটা করে ফেলবো। ঠিক সন্ধ্যা থেকে আমার জ্বর আসে। আচ্ছা, তারপরে টিকা দেওয়া হয় নাই। আমি লাস্ট 15 অগস্ট আমি রেজিস্ট্রেশন করছি, এখন যেই দিন ডেট হয় হয়তো টিকাটা। আচ্ছা ওকে, এই জায়গাটা থেকে আমার একটা প্রশ্ন আসলো, হাসনাত ভাইয়ের কাছে যেতে চাই যে যদি এইরকম সিচুয়েশনে কেউ পড়ে, তখন সুস্থ হবার কতদিন পরে আসলে আবার টিকা দেওয়া উচিত? ধন্যবাদ শেরিলা আপু। আসলে বিষয়টা হচ্ছে আমরা ধরে নিই যখন আমাদের সাইন সিমটম অথবা রোগের যে উপসর্গ এবং লক্ষণ সমূহ দেখা দেবে তার ঠিক 4 সপ্তাহ 28 দিন হয়, তো মোটের উপর মোদ্দা কথা আমরা 1 মাস পরে রেকমেন্ড করি ওই সাইন সিমটম আসা থেকে 1 মাস পর আমরা এই করোনা টিকাটা নিই। আচ্ছা, তো দীপ ওই সময়টা মেনেই কি রেজিস্ট্রেশন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা মেনে আমি আবার যখন মানে 1 মাস পূর্ণ হলো তার একটু বেশি সময় পরে আমি তারপর রেজিস্ট্রেশন করি। দেখা যায় কবে পাই আসলে টিকাটা, সেটা নিশ্চয়ই হয়ে যাবে খুব শীঘ্রই। এবং দ্বিতীয় দফা টেস্টের বিষয়টা একটু জানতে চাই যে করোনা আক্রান্ত জানার কতদিন পরে দ্বিতীয় দফায় টেস্ট করেছিলেন?
দীপের কাছে জানতে চাই। আচ্ছা, রিকমেন্ডেড ছিল 14 দিন। 14 দিন মানে আমি যে আমাকে ট্রিটমেন্ট করছিল সেই বলেছিল যে আপনি 14 দিন পরে একটা টেস্ট করতে পারেন, কিন্তু আবার আমার কাজিন আছে, সে বলেছিল যে আসলে সেকেন্ড টেস্ট করার কোনো প্রয়োজন নাই, 14 দিন পরে ইফ ইউ ফিল বেটার তাহলে হয়তোবা তোমার জ্বর পড়ে গেলে তুমি আস্তে আস্তে ঘ্রাণ শক্তি ফিরে এলে ওইটা আসলে নেগেটিভ হিসাবে ধরে নেওয়া হয়। তাও নিজে সতর্ক থাকার কারণে, আমি জানি না কেন, নিজের একটা ভয়ের কারণে তো হলেও আমি 13 দিনের দিন সেকেন্ড টেস্টটা করে তারপরে আর কি। তাহলে এখানে এই যে দীপ বললো সেটা নিয়ে আসলে সঠিক তথ্যটা হাসনাত ভাইয়ের কাছে জানতে চাই, যে আসলে কতদিন পরে আক্রান্ত হওয়ার বা সিমটম দেখা দেওয়ার কতদিন পরে দ্বিতীয়বার আমি মুক্ত হয়েছি কিনা সেটা জানার জন্য টেস্ট করা উচিত। আসলে একটা সময় যখন মানে আমাদের পিসিআর ল্যাবে খুব সংকট যাচ্ছিল রিএজেন্ট নিয়ে, অনেক মানুষের টেস্ট করা নিয়ে, এবং যারা প্রবাসে বসবাস করে তাদেরকেও এই পরীক্ষার মাধ্যমে যাওয়ার জন্য বেশ একটা চাপ তৈরি হয়েছে। তখন একটা নীতিমালা এসেছিল, যখন আমরা রোগের লক্ষণ বা উপসর্গ থাকবে তার থেকে প্রায় 2 সপ্তাহ বা 14 দিন পরে আমরা ধরে নিব যে তার এই রোগ থেকে সে সেরে উঠেছে বা সেরে ওঠার পথে রয়েছে। সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা দীপ বলেছেন, যথার্থই বলেছেন, যে আমরা অনেক সময় অনেক রোগীকে বলেছি আপনার পরীক্ষার দরকার নেই, কারণ আমরা ধরে নিয়েছি এই 2 সপ্তাহ আইসোলেশনের পর আপনার যেহেতু আর কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, আপনি মুক্ত আছেন, পরীক্ষা না করলে চলবে। আর যেটা যদি আপনি আসলেই যদি ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক যদি কোনো বাধ্যবাধকতা থাকে, বা যারা এখন প্রবাসে যাতায়াত করতে, যারা ফ্রিকুয়েন্টলি যাতায়াত করেন, তাদের জন্য যদি ইনস্টিটিউশনাল কোনো আপনার ধরা বাঁধার নিয়ম থাকে, তাহলে আপনি 2 সপ্তাহ বা 14 দিন পরে আপনি পরীক্ষাটা করে নেন। আচ্ছা, এবং এখানে আরো একটা বিষয় আসতে পারে অনেকের ক্ষেত্রে, যদি কেউ প্রথম ডোজ টিকা দেয় এবং তারপরে যদি করোনা আক্রান্ত হয়, এবং এখানে তারও আগে যেটা জানতে চাইবো যে 2 ডোজ টিকা দেওয়ার পরে বা 1 ডোজ টিকা দেওয়ার পরে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? এরকম খুব ভালো স্টাডি আমরা পেয়েছি তা না, তবে যা আমরা রিসেন্ট স্টাডি পেয়েছি, এবং 9 জুন 2021 সালে আমরা যে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি মানে হচ্ছে আপনার করোনার জন্য যারা অ্যালটেড বা অ্যাসাইন করা, তারা যেটা বলেছে যে এটা প্রায় 90% বা 95% কমে আসে। আচ্ছা, তো এখন যদি কেউ প্রথম ডোজ টিকা দিয়ে ফেলে তারপরে করোনা আক্রান্ত হয়, তখন দ্বিতীয় ডোজটার ক্ষেত্রে যদি ডেট চলে আসে বা এরকম কোনো সিচুয়েশন হয়, তখন কি করবে? দুর্ভাবনার কোনো সুযোগ নেই। আপনি যখন থেকে আপনার উপসর্গ দেখা দিয়েছে তার ঠিক 1 মাস পরে আপনি আপনার যে করোনা টিকার যে কাগজটি আছে এবং এসএমএসটা নিয়ে আপনি আপনার যে কেন্দ্রে দেওয়ার কথা সেখানে যোগাযোগ করলে আপনার ওখানে যে স্বাস্থ্যকর্মীরা আছে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু এক্ষেত্রে যদি দেরি হয়ে যায়, এই জিনিসটা বুঝিনি। আচ্ছা, এমন কি কোনো নিয়ম আছে যে প্রথম ডোজ দেওয়ার দ্বিতীয় ডোজ দিতে হবে, দুইটার মাঝের গ্যাপ 1 মাস 2 মাস থাকতে হবে, এরকম কিছু? যখন প্রথম করোনা আসে মানে টিকাটা আসে, ওখানে কিন্তু আপনি অনেক জায়গায় দেখেছেন লেখা ছিল এবং সিল মারাও ছিল 1 মাস পরে আপনার দ্বিতীয় ডোজের কথা ছিল। হ্যাঁ, তখন একটা স্টাডি এসেছিল যে 4 সপ্তাহ বা 1 মাস পরে আমরা এই টিকাটা দিতে হবে। আরো বিষয় আছে, করোনার টিকা প্রিজার্ভেশন বা সংরক্ষণেরও কিন্তু একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কিছু কিছু করোনা টিকা আছে যেটা আমাকে নর্মাল টেম্পারেচার আমি অনেকক্ষণ রাখতে পারি, কিছু কিছু আছে আমি 30 ডিগ্রি 40 ডিগ্রি এবং ক্ষেত্রে হচ্ছে 70 ডিগ্রি থেকে রাখতে হয়, এবং বেশি আমি এটা এনভায়রনমেন্টে বা আমার পরিবেশে অনেকক্ষণ আমি রাখতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওই সময়টা নির্ধারণ করা হয়। পরবর্তীতে আপনি আসলে আমরা সকলেই জানি এক একটা ভাইরাসের বিরুদ্ধে আমরা যখন ভ্যাকসিন তৈরি হয় দীর্ঘ সময় লাগে। কিছু কিছু ভ্যাকসিন আছে 20-30 বছরও সময় লেগে গেছে। কিন্তু যেহেতু করোনাটা একটি বৈশ্বিক অতিমারী, সেখানে আমাদের যারা সারা বিশ্বেরই যত নাম করা যে সায়েন্টিস্টরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, যারা রিসার্চার রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রম আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই টিকাটা এখন আমরা নিতে পারছি। তো তারপরেও কিন্তু কিছু কথা থেকে যায় যে আসলে ওয়াইডলি এটা ট্রায়ালে গিয়েছে কিনা বা তার আপনার সুযোগ সুবিধাগুলো সেভাবে আসছে কিনা। এজন্যই পরবর্তী ধাপে যে স্টাডিটা এসেছে সেখানে বলা হচ্ছে প্রথম টিকা নেওয়ার 6 থেকে 8 সপ্তাহ পরে আপনি দ্বিতীয় ডোজটা নেবেন। এরপরে যেটা এসেছে 2020 সালের 17 মার্চে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব পেজে সেটা এসেছে, আপনি 8 থেকে 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজটা নিতে পারবেন। এরপরে যেটা এপ্রিলের 19 তারিখে ল্যান্ডসেটে এসেছে, সেটা এসেছে আপনি ক্ষেত্র বিশেষে 16 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারেন, তার মানে প্রায় 4 মাস।
অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার প্রায় 4 মাস পরও আপনি দ্বিতীয় ডোজটা নিঃসংকোচে নির্ভাবনে আপনি নিতে পারেন। আচ্ছা, 4 মাসই তো অনেক লম্বা একটা সময়, তাই এখানে মিস আউট হওয়ার সম্ভাবনাটা খুব কম রয়ে যায়। এখানে একটা মেসেজ আমি একটু আগে পেয়েছি, আমাদের সাথে সাকিব আছেন এবং উনি যেটা বলছেন যে উনার প্রথম ডোজ টিকা দেওয়ার পরে দ্বিতীয় ডোজটা অন্য কোনো কোম্পানির টিকা দেওয়া যাবে নাকি? প্রথমটা উনি একটা কোম্পানির টিকা দিয়েছেন, দ্বিতীয়টা কি অন্য কোনো কোম্পানির টিকা দেওয়া, মিক্স হয়ে গেলে কোনো বিপদ হয় নাকি? মিক্সড ভ্যাকসিন সম্পর্কে আসলে ওই রকম আমাদের কাছে খুব এভিডেন্স বেস যে একটা প্রমাণপত্র আছে ওরকম না। প্রথমে বিশ্ব সংস্থা বলেছিল যেহেতু সারা বিশ্বে এটি একটি অতিমারী এবং সব মানুষকে ভ্যাকসিনেশন করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো দেশে আমাদের সেরকম মজুদ নেই, তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন বেশ ভালো পরিমাণে আছে। সেখানে তারা বলেছিল যে যদি মিক্সড ডোজও হয়ে থাকে বা মিক্সড কোম্পানি হয়ে থাকে আশা করি সমস্যা হবে না। তবে বর্তমানে আমরা যে স্টাডিগুলো পাচ্ছি সেখানে বলেছে যে যেই সংস্থা থেকে প্রথম নিয়েছি সেই সংস্থাটাই নেওয়াটা উচিত, এবং সেটা আমার মনে হয় ভালো হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। কারণ যেহেতু আমাদের দেশে এখন সব কোম্পানির মোটামুটি আছে, আপনি যদি বলেন ফাইজার বলেন, মডার্না বলেন, সিনোফার্ম বলেন এবং কোভিশিল্ড যেটা আগে ছিল সেরাম ইনস্টিটিউটে, সবই যেহেতু আমাদের কাছে এখন সহজলভ্য, তাহলে আমার মনে হয় অন্য কোম্পানির বা অন্য কি বলে কোম্পানির ভ্যাকসিন নেওয়াটা আমার মনে হয় সঠিক হবে। এখানে আবার অনেকে আর একটা জিনিসও ভাবছেন যে একটা ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়ে ফেললাম, এবার আরেকটা নিয়ে রাখি বেশি সেফটির জন্য, সেটা কি হয়? আসলে এটার কোনো প্রয়োজন নাই। এখন আমরা তো মানুষ, আমাদের চাহিদা তো অনেক বেশি থাকে, এটাই স্বাভাবিক। হয়তো এমন হতে পারে অনেকদিন তো শার্ট পরলাম, এবার একটু পাঞ্জাবি পরে দেখি, হ্যাঁ, বিষয়টা হয়তো এরকম অনেকে চিন্তা করতে পারে। আসলে এরকম আপনার চিন্তা করার কোনো দরকার নেই। যদি কখনো প্রয়োজন হয় আপনার সেই কোম্পানির বা সেই আগের ডোজেরই হয়তো আমরা একসময় একটা বুস্টার ডোজ নিতে হতে পারে, কিন্তু আমাদের কোম্পানি টু কোম্পানি শিফট করার কিছু নেই যে আমি আজকে সকালে চা খেলাম, দুপুরে আপনার জুস খেলাম, তারপরে আবার কফি খেলাম, এটা প্রয়োজন নেই। যেটাতে আছে সেটাতেই স্টিক থাকেন, এবং আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা ন্যাচারালি বাড়াতে পারি সেটাই হবে আমাদের লক্ষ্য এবং চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের সাথে সুমন আছেন, উনি বলছেন যে ফেনী থেকে এসকান্দার আলী সুমন, বিশ্ব মহামারীতে ডাক্তাররাই হচ্ছেন রিয়েল হিরো, স্যালুট সকল ডাক্তারদের প্রতি। তোমাকে আবার ধন্যবাদ। এমডি মুজাহিদ আছেন আমাদের সাথে, হ্যালো বলছেন। হ্যালো মুজাহিদ, আমাদের আয়োজনটা একদমই শেষের পথে আছে, শেষ মুহূর্তে এসে দীপের কাছে জানতে চাই যে কিছু নিজের অভিজ্ঞতার জায়গা থেকে দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবার আছে। প্রথমত বলতে চাই যে একটা অনুরোধ, বা যেটা আসলে WHO এর গাইডলাইন বলি, বা যেইভাবে আসলে আমরা চলে আসছি যে কিছু না হোক যে মানে মাস্কটা পরি, সবার মানে থাকে না যে সবার কাছে রিকোয়েস্ট আর কি যে আমরা সবাই মাস্কটা পরি। হ্যাঁ, আমিও আসলে ওইরকম একটা দিনই চাই যে আমি মাস্ক ছাড়া বাসা থেকে বের হব, একটু হাঁটতে বের হব, সেখানে নিঃশ্বাস নিতে পারবো। মাস্ক জিনিসটা আমারও খুব অপছন্দের, মানে যখন মাস্ক পরার প্রয়োজন হতো না তখন আমি জীবনেও মাস্ক পরি নাই, আমার খুবই অপছন্দের একটা বিষয়। কিন্তু আমি কোভিড মানে প্যান্ডেমিকের শুরু থেকে এখন পর্যন্ত মাস্ক পরে যাচ্ছি। আমি নিজেও চাই না যে এই জিনিসটা আমাদের সাথে থাকুক, এই মাস্ক থেকে দূরে যাওয়া। ভীতিটা কম হবে, হয়তো একদিন শেষ হবে, এই থাকে না এই মহামারী একদিন শেষ হবে, আমরা স্বাভাবিক জীবনযাপন করব। আর সব থেকে বড় কথা, এই মহামারীর সময় মনে হয় যে আরেকটা মহামারী, যেই মহামারীর জন্ম নিচ্ছে ওইটা থেকে যেন আমরা খুব তাতে বের হতে পারি। সেটা হলো মানসিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, মানে বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে, মানুষ বিভিন্ন ভাবে অনেক মানসিক ভাবে ভেঙে পড়ছে, পরিবারের মানুষ হারাচ্ছে, খুব কাছের মানুষ চলে যাচ্ছে আমাদের থেকে, অনেক কিছু হয়ে যাচ্ছে, মানুষের জীবন পাল্টে যাচ্ছে। আসলে এইগুলো থেকে যেন মানসিক ভাবে বের হয়ে আসতে পারি, এটার একটা পদ্ধতি আসুক, থাকে না যে এইটা সবাই সম্মুখে হয়ে আমরা যেন এই দিকটার কথাও চিন্তা করি সবসময়, যে মানসিক ভাবে যেন আমরা সুস্থ থাকতে পারি। এইটা আমার মানে খুবই চাই আমি মন থেকে, যে না এই দিকটা আমরা দেখি সাথে সাথে। খুব সুন্দর একটা পয়েন্ট রেজ করলো দীপ, থ্যাংক ইউ সো মাচ। হাসনাত ভাইয়ের কাছেও শেষ মুহূর্তে ছোট্ট করে শেষ কথা শুনবো। ধন্যবাদ শেরিলা আপনাকে। দীপ উনি খুব চমৎকার ভাবে বলেছে, আমি ওর সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে
আসলে আমরা টিকাটা নিচ্ছি কেন? নিজেকে সেফ করার জন্য, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে এমন একটা জায়গায় নেওয়ার জন্য যাতে করে আমরা যদি এরপরও করোনা দ্বারা আক্রান্ত হই কিন্তু আমাদের এই প্রকোপ বা প্রকোপটা যাতে কম থাকে। আরেকটা হচ্ছে এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই জিনিসটা নিশ্চিত করতে চাই যে আমার থেকে ট্রান্সমিশন বা ছড়ানোটা যাতে না হয়। হ্যাঁ, তাহলে আমি তাহলে যে ভ্যাকসিন নিলেই যে আমি স্বাধীন হয়ে গেলাম বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু আমার সাথে আমার পাশে আমার অনেকেই এখনো ভ্যাকসিনেশন পায়নি, তাহলে পরে আমি আগের মতো সেই সামাজিক দূরত্ব রক্ষা করা, মাস্ক পরিধান করা, স্যানিটাইজ করা এবং রোগ প্রতিরোধের দিকে এবং স্বাভাবিক এবং জীবনযাপনের দিকে আমি যাতে নজর দিই, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আর দীপের সাথে আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে সে যেটা বলেছে যে আসলে মানসিক শক্তিটা কিন্তু আমাদের অনেক বড় একটা নিয়ামক হিসাবে কাজ করে। আমার করোনা হয়েছে, এটা খুব স্বাভাবিক হতেই পারে। এই প্যান্ডেমিকে আমার করোনা হবে, এটি খুবই সাধারণ বিষয়, এটি লুকানোর কোনো বিষয় না, এটি কোনো পাপেরও কোনো বিষয়, এটা হতেই পারে। অন্য 8-10টা রোগের মতো এটাই আমার হতে পারে, ঠিক আছে? তাহলে ওইটাকে আমার লুকানোর কিছু নেই এবং মানসিকভাবে আমার ভেঙে পড়ারও কিছু নেই। এবং আমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তারাও আমাদেরকে সাপোর্ট করবে এবং আমিও যদি কারোর কাছ থেকে শুনি সেটাই আমি সাপোর্ট করছি। ঠিক আছে, হয়ে গেছে, আমরা আছি, যদি কোনো প্রয়োজন হয়, কোনো মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ডক্টরস আছেন, হসপিটালস আছেন, সিনিয়রস আছেন, তাদের থেকে পরামর্শ নিবেন। তো আমরা আগের মতোই সেই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করব, স্যানিটাইজ করব এবং বেশি বেশি ভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করব। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। রেডিও স্বাধীনকেও ধন্যবাদ দিচ্ছি, আপু আপনাকেও ধন্যবাদ, এবং করোনা জয়ী দ্বীপের প্রতি রইল আমার অকৃত্রিম এবং নিরন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং আমাদের অতিথিরা আসলে যা বলার বলে দিয়েছেন, শেষ কথা আমার আর কিছু বলবার নেই আজকের পর্বে। আগামী সপ্তাহে একই সময়ে একই আয়োজনে কথা হবে রেডিও স্বাধীন 92.4 FM এ। সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি শেহনীলা আপনাদের কাছ থেকে। বিজয় বাহক সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক এই আয়োজন থেকে। কথা হবে আগামী সপ্তাহে। শুভরাত্রি। বিজয় বাহক সহযোগিতায় HSBC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক।